ভগবান যখন রং কেড়ে নিয়েছেন আমি সাদাতে চলে এসেছি। সাদা জামা কাপড় আমি আজকাল বেশি পরি। তো কারণ ভগবান যখন চেয়েছেন আমার রং কেড়ে নিয়েছেন, তো ওনার উপরে তো আর কেউ নেই। রাত 3টে 4টে অবধি আমি জেগে থাকতাম। কেন কি জানি, আমার মনে হতো, কখনো কখনো মনে হতো আমি হয়তো আমার বরকে দেখতে পাবো, লোকে বলে রাত্রেবেলা দেখতে পায়, বাবাকে দেখতে পাবো, শ্বশুরকে দেখতে পাবো, এগুলো ভাবতাম। আমি অনেক পাগলামো করেছি, যেখানে আমার হাজবেন্ড মারা গেছেন ওখানে গিয়ে রাত্রিবেলা ঘুমোতাম ইচ্ছা করে, যে যদি আমি ওকে, হ্যাঁ যদি আমি ওকে দেখতে পাই বা কিছু। আমি যে হারিয়েছি মানে এটার কোনো ইয়ে নেই, মানে কি বলতো, কোনো জায়গা নেই, মানে কিছু বলার নেই। বাবাকে আমি তাও বলতে পারি, শ্বশুরকে তাও বলতে পারি যে ওনাদের বয়স হয়েছিল, কষ্ট পাচ্ছিলেন, কিন্তু আমার বরের মোটে 57 ইয়ার্স, 57 বছর বয়স আমার বরের। আমি এখন ঈশ্বরের কাছে বিশ্বাস করো একটাই প্রার্থনা করি, যে মৃত্যুর আগের ক্ষণ পর্যন্ত আমি যেন মানুষের সেবা করতে পারি। পাড়া বলুন, কোনো জায়গা বলুন, কোনো মল বলুন, যেখানে যেখানে মানুষ দেখেছেন সবাই দুটো হাত ধরে বলেছেন কাজ ছেড়ে দেবেন না দিদি, আপনাকে দেখতে বড় ভালো লাগে, আপনাকে আমরা খুব ভালোবাসি। আমাকে ঈশ্বর স্বাস্থ্য দিন যাতে আমি সুস্থ থাকি, আমাকে ঈশ্বর কাজের জোর দিন, আর আমাকে ঈশ্বর সেই সুযোগ দিন যাতে আমি মানুষের কাজ করতে চাই। আমার কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একেবারে দশভুজা, কারণ তিনি মা, তিনি অভিনেত্রী, আবার তিনি জীবনের যোদ্ধা। আমাদের সঙ্গে রয়েছেন সুভদ্রা মুখার্জি। দিদি, বহুদিন পর তোমাকে স্টুডিও পাড়ায়, হ্যাঁ কি সূত্রে দেখতে পেয়েছি একটু তুমি বলো, এবং কতদিন পর আসা? স্টুডিও পাড়ায় আসা প্রায় 1.5 বছর হয়ে গেল। অ্যাকচুয়ালি বাবা মারা গেছেন 2023-এ। বাবা 23-এ মারা যাওয়ার পর আমি জুন অবধি কাজ করেছিলাম, জুন জুলাই অবধি আমি কাজ করেছিলাম। তারপর আমি আর কাজ করিনি, কারণ তারপর না খালি মনে হতো বাবা তো আমার, অ্যাকচুয়ালি আমার উৎপল দত্ত গুরু, কিন্তু বাবা আমার আরেক গুরু। তো মনে হতো কে ক্রিটিসাইজ করবে, কে বলবে এই পাঠটা হচ্ছে না, কে বলবে যে এই পাঠটা এইভাবে কর। একটা অদ্ভুত মেলাঙ্কালিতে ছিলাম, আমি এক্সপ্লেন করতে পারবো না এটা। এবং এই কষ্ট, এই ব্যথায় দুঃখ সারা জীবন থেকে যাবে, এটা কোনোদিন যায় না। অনেকে বলে চলে যাবে, টাইম ইজ দ্য গ্রেটেস্ট হিলার। হয়তো সময় হয়তো আরো কাজে তোমাকে ব্যস্ত করে দিতে পারে, কিন্তু হিল করতে পারে। তো সেই সব নিয়ে কাজ করব 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 করব, হবে না হবে না, হচ্ছে না হচ্ছে না। ছবি করেছি, 2টো ছবি করেছি, তাও সেটা জোর করেই, মানে যারা আমাকে দিয়ে ছবি করিয়েছেন তারা জোর করে ঘর থেকে টেনে বার করেছেন। মানে আমি বললাম তো, আমি এই ব্যাপারে ঈশ্বরের কাছে সাংঘাতিক ভাবে মানে আশীর্বাদ ধন্যা। আমি দেখো মার্ক, যখন আমি হিরোইন করেছি তখন আমি ভরপুর হিরোইন করেছি, এমনকি আমার ছেলে হয়ে গেছে তার তখন আমি 12 থেকে 18-তে পাঠ করেছি, দুদিকে দুটো বেনি করে স্কুলের মেয়ে পাঠ করেছি, সেটা একটা ফেজ গেছে। তারপর যখন আমি ক্যারেক্টার আর্টিস্টে এসেছি, কাকিমা, বৌদি, জেঠিমা, তারপর যখন মাতে এসেছি, সব কটা ক্যারেক্টার আমি ডিফারেন্ট পেয়েছি। অদ্ভুত, বিশ্বাস করবে না, মানে এটা কি অদ্ভুত ঈশ্বরের দান আমার প্রতি। বউ কথা কও এবং ইচ্ছে নদীও, বললাম তো, তুমি দেখো বউ কথা কও থেকে, তার আগে থেকেই মা আমি ছোটখাটো করেছি, কোথাও এরকম বড় ইয়েতে নেই। বউ কথা কও আমাকে মাতে একদম পুরো মানে মাতৃত্বতে ভরিয়ে দেওয়া যাকে বলে। এখনো অব্দি লোকে আমাকে বলে মৌরির মা, এখনো অব্দি রাস্তায় বেরোলে লোকে আমাকে বকুল বলে ডাকে। আমার যে কি ভালো লাগে, আমাকে অনেকে বলে যে তোকে সুভদ্রা না বলে, রেকগনাইজ না করে বকুল বলে ডাকছে, আর আমার খুব ভালো লাগে, আমি এনজয় করি। ইয়েস, বকুল। এবং দেখো আজকে একটা সিরিয়াল শুরু হলে সেই সিরিয়ালটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু অতগুলো ক্যারেক্টার একদিনে মারা যায়, অ্যাট আ টাইম অতগুলো লোক একসাথে মারা যাচ্ছে। তো সেই মারা যাওয়া মানুষকেও মনে রাখছে মানুষ, বকুলকে এখনো মনে রেখেছে,
আমি মানে প্রত্যেক দর্শকের কাছে চিরকৃতজ্ঞ যে আমাকে মনে রেখেছেন বলে, বকুলকে মনে রেখেছেন বলে। এবং তারপর ধরো ভ্যারাইটি মা, মানে একই রকমের ক্যারেক্টার আমি কোথাও পাইনি, অবাক কাণ্ড। এবং আজকে যে লুকে তোমাকে আমরা পেয়েছি, এই লুকেও যে পাবো আবার, আমরা সত্যি ভাবিনি। আমি নিজেও ভাবিনি যে সত্যি বলবো যে আমি আবার আমি স্বাভাবিকভাবে জীবনে ফিরতে পারবো। বড্ড ব্যথা, বড্ড কষ্ট, কারণ এই যে ধরো আমি এই যে মেকআপ করেছি, মেকআপের সময় বর ভিডিও কলে থাকতো, কিরম মেকআপ করলে দেখি, তোমার প্রথম স্ক্রিপ্টটা কি, ডায়লগস পড়ে আমাকে শোনাও, ক্যারেক্টারটা কি, এইগুলো বলার এই মুহূর্তে কেউ নেই। হ্যাঁ, আমার বর ভীষণ, আমার বর, আমার শুধু বর ছিল না, আমার বর, আমার বন্ধু, আমার বয়ফ্রেন্ড, আমার প্রেমিক, আমার কি বলবো, আমার পিলার ছিল, আমার ভালোবাসায়, আমার উন্নতিতে যে চেরিশ করতে পারে। মানে আমি তো চাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এখন, আমার বরের মতো যেন আমার মেয়ে বর পায়। তোমার মতো নেই, কারণ তুমি যেভাবে মানুষ করেছো, এবং তুমি বললে যে ও প্রচন্ড স্ট্রং, ভেরি স্ট্রং। তো ও আমার থেকে অনেক বেশি স্ট্রং। একদম মানে এত বড় একটা ঘটনা সামলে, তোমাকে সামলেও স্কুল করছে। এবং আমি ভাবিনি যে ও ক্লাস 8 থেকে 9-এ উঠবে, কারণ আমি ভাবিনি যে এত ঝামেলা, এত, এবং যখন ওর পরীক্ষা সেই সময় তো ওর বাবা মারা গেছে, তো সেই মানে আমি ভাবিনি ও করতে পারবে, কিন্তু অদ্ভুতভাবে ও প্রায় 75 অ্যাবাভ নাম্বার পেয়ে ও উঠেছে। আমি জানি না কি করে পারলো, এটা তো ঈশ্বর হয়তো ওকে শক্তি দিয়েছেন। এবং ও ক্লাস 9-এও ফার্স্ট হাফ ওর হাফিয়ালি হলো, সেখানেও মানে, এবং অদ্ভুত জানো তো, ওর অদ্ভুত মানে ওর একটা চলছে হয়তো এই মুহূর্তে, একটা চলে না ফেজ। ওর যে টিচার, যিনি ওকে ভীষণ ভালোবাসেন, ওকে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ান, তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো। ভাগ্য ভালো উনি বেঁচে গেছেন, সব হয়ে গেছে, সব শুধরে গেছে, উনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। তো সেই মুহূর্তে যে অ্যাটাকটা হলো, তাতে ওনাকে অপারেশন করতে হলো, 4টে জায়গায় ব্লকেজ ওনার, ভাবো কি বাড়িতে এই মুহূর্তে একটা খারাপ ফেজ যাচ্ছে, মানে একের পর এক। এবং ওকে যে সেকেন্ড যে মাস্টার মশাই পড়াতে এলেন ম্যাথস, তিনিও একজন বড় টিচার, তিনি বললেন আচ্ছা বাড়িতেই পড়াতে আসবো দিদি। তিনি খুব হাম্বলনেস হয়ে দেখালেন, এলেন, অদ্ভুত। তিনি ওর ঠিক ফাইনাল এই যে পরীক্ষা গেল ওর, সেই পরীক্ষার সময় তিনি এমন সিভিয়ার ভাইরালে পড়লেন যে উনি উঠতেই পারলেন না। ও একা লড়াই করে পরীক্ষাটা দিল। কিন্তু তখন ওকে একদিন খালি কাঁদতে দেখেছিলাম যে আমার কিচ্ছু মনে পড়ছে না। আমি বললাম সব মনে পড়ে যাবে, তুমি পরীক্ষার হলে গিয়ে বসো, তুমি একটু প্রে করো যে ভগবান আমাকে শক্তি দাও, তুমি দেখো ঠিক শক্তি দেবে, তুমি ঠিক পারবে। তো সত্যিই পেরেছে। আমার এত ভালো লাগছে যে পেরেছে, এবং ওর টিচাররা বলছে যে হয়তো ওর যতটা ক্যাপাসিটি অতটা পরিমাণে ও যেতে পারেনি ডিউ টু অল দিস সার্কামস্টেন্সেস, কিন্তু ওর এই অবস্থায় দাঁড়িয়েও অনেকটা পেরেছে। সত্যি কথা বলবো, আমি তো পারিনি, দেখো আমি তো বাড়িতে বসে গেছিলাম। তোমাকে আজকে অনেক দিন, মানে প্রায় বছর খানেক পর আজকে দেখতে পেয়েছি, এবং এইভাবে স্টুডিও পাড়াতে পেয়েছি, তারপরে এরকম একটা লুকে পেয়েছি, এবং একগাল হাসি নিয়ে সব কিছুর সঙ্গে যুদ্ধ করছো। আমি প্রথমে বললাম যে যোদ্ধা, এবং আমিও আলোচনা করছিলাম যে আমাদের ইন্টারভিউ শুরু হওয়ার আগে যে সত্যি মানুষটা যোদ্ধা। একদিকে পলিটিক্স, একদিকে অভিনয়, একদিকে বাড়ি সামলানো, একদিকে ছেলে বাইরে থাকে, নিজেকে সামলানো, মানে একদিকে মহিলা কমিশন, মানে দশভুজা। আমি আজকে ইন্টারভিউতে যা বলেছি সব ঠিক, সব। তুমি কি করে সামলালে শুভদি সব কিছু? আসলে সত্যি কথা বলে আমি এখন অবধি সামলে উঠতে পারিনি, সত্যি বলতে গেলে। আমার এখনো গাড়িতে বসলেই কান্না পায়, আমার এখনো বাড়িতে, আমি এখন ভগবান যখন রং কেড়ে নিয়েছেন, আমি সাদাতে চলে এসেছি। সাদা জামা কাপড়ে আমি আজকাল বেশি পরি, তো কারণ ভগবান যখন চেয়েছেন আমার রং কেড়ে নিয়েছেন, তো ওনার উপরে তো আর কেউ নেই, তো উনি যেটা চেয়েছেন সেটাই হোক, তাই আমি করি। তো যখন গাড়িতে বসি তখনই আমি তো আমার বরকে ফোনে কথা বলতাম। আমাদের এই মাঝখানের টাইমগুলোতে একজন একজনের সাথে ভিডিও কল, আমাদের কখন এমনি ফোনে কথা হয়নি, আমাদের সারাক্ষণ ভিডিও কলে কথা হতো। ফলে কখনোই মনে হয়নি মানুষটা দূরে আছে, সবসময় মনে হতো মানুষটা কাছে আছে। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, এই ভ্যাকুয়ামনেস, এই খালি জায়গা কোনো দিন পূরণ হবে না। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমাকে এইটা নিয়েই বাঁচতে হবে। তো আমাকে এখন বাঁচতে হচ্ছে আমার মায়ের জন্য, আমার শাশুড়ির জন্য, আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য। আর আমার খুব জীবনে ইচ্ছে, আমি জানি না ঈশ্বর এটা মানবেন কিনা, আমি মানুষের কাজ করব। আমি অনাথ আশ্রম খুলবো, আমি বৃদ্ধাশ্রম খুলবো, আমি মানুষের কাজ করব। আমি এখন ঈশ্বরের কাছে বিশ্বাস করো একটাই প্রার্থনা করি, যে মৃত্যুর আগের ক্ষণ পর্যন্ত আমি যেন মানুষের সেবা করতে পারি। দাদাও খুব উদার মনের একজন মানুষ, ভীষণ ভীষণ ভীষণ। আমাদের এখানে আলোচনা হতো, ও তো নিঃশব্দে চ্যারিটি করতো। হ্যাঁ, মানে ও মারা যাবার পর আমি জানতে পারছি, তারা যখন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করছেন, মানে ওর ফোনে ফোন করছেন, আমার নাম্বার তো তাদের কাছে নেই, ওর ফোনে ফোন করছেন। কেউ বলছেন আমাদেরকে উনি খাবারটা পাঠাতেন, কেউ বলছেন আমাদের ঈদের আগে উনি কাপড় দিতেন, কেউ বলছেন আমাদের মাদ্রাসার বইপত্র উনি দিতেন। আমি তো এগুলো সবটা জানতাম না। এবং অত বড় একটা বাড়ি সামলে, তোমাদের সামলে এখন বাঁচতে গেলে অনেক কিছু আসে জীবনে, এলআইসি আসে, বিল আসে, অনেক কিছু আসে। তো এত টাকা পয়সার ব্যাপার তুমি তো মনে হয় কোনোদিনই শেষ হবে দেখো না? টাকা পয়সা কোনোদিন আমি দেখিনি, কারণ কি টাকা পয়সা আমার কোনোদিন দেখতে হয়নি। আমার একটা সহজ ফান্ডা ছিল জীবনে, যে আমার যা দরকার তার টাকাটা আমায় দিয়ে দাও, বাকি টাকা কি হচ্ছে আমার দেখার দরকার নেই, কোথায় কি সম্পত্তি আছে আমার দেখার দরকার নেই। আমার না একটু লোকেদের যেমন সোনা গয়না সম্পত্তি বাড়ি গাড়ি, আমার গাড়ির শখ একটু আছে, আর বাড়ির শখ ছিল বলবো এখন, একটা খুব বাগান বাড়ির শখ ছিল, যে সেই বাগান বাড়িতে বাগানে বসে, আমার তো খুব পাখি প্রাণী খুব আমার প্রিয়, তো পাখি কুকুর বেড়াল ছাগল গরু সব রাখবো, আর একটা বাগান থাকবে, বাগানের মধ্যে আমি আর আমার বর বসে চা খাবো আমরা যখন বয়স হয়ে যাবে। তো সেই চা খাবার টেবিলটা খালি, ফলে এখন আর ইচ্ছে নেই। আচ্ছা আচ্ছা। এবং সবকিছু এখন তোমাকে দেখতে হচ্ছে, সবকিছু নিজেকে কি করে সামলাও শুভদীপ? এইভাবে সামলাচ্ছি, এইভাবেই চলবে। আমি বুঝে গেছি যে এটা আর কিছু করার, এটা এইভাবেই চলবে। আর তোমাদের মনে হয় কখনো যে তোমরা একটু ডাক্তারের পরামর্শ নিতে পারো? না, ডাক্তারের পরামর্শ নিয়েছি, নিইনি তা না, ডাক্তারের পরামর্শ নিয়েছি। আমার এক ভাইয়ের মেয়ে আছে, ডক্টর আত্মজিতা চ্যাটার্জি, ও আছে ব্যাঙ্গালোরে, মানে ও আমাকে বাঁচিয়েছে। ওর যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি আর ও মিলে আমাকে বাঁচিয়েছে। আমি তো দেখেছিলে ভীষণ মোটা হয়ে গেছিলাম, গাল ফুলে গেছিল, ব্লাড সার্কুলেশন বডিতে ঠিক হচ্ছিল না, ডিপ্রেশন থেকে একদম মানে হয়ে গেছিলাম, পুরো কোলাপস করে গেছিলাম। সেইটা ওরা বাঁচিয়েছে আমাকে, ঘুমের ওষুধ দিয়েছে আমাকে, আমায় কিছু ওষুধ দিয়েছে যেটা আমাকে খেতে হয়, সেগুলো আমি এখন খাই। তাতে একটুখানি মোটামুটি শেপে যেটা এসছি এখন, সেই শেপে এসছি। এছাড়া দেখো এটা চলবেই, এটা চলবে। ঘুম হয় আগে মাঝখানে হচ্ছিল রাত 3টে-4টে অবধি আমি জেগে থাকতাম। কেন কি জানি, আমার মনে হতো, কখনো কখনো মনে হতো আমি হয়তো আমার বরকে দেখতে পাবো, লোকে বলে রাত্রেবেলা দেখতে পায়, বাবাকে দেখতে পাবো, শ্বশুরকে দেখতে পাবো, এগুলো ভাবতাম, কিন্তু আমি কোনোদিনই কাউকে দেখতে পাইনি। আই ডোন্ট নো, লোকে বলে দেখতে পাই, অনেক সময় শারীরিকভাবে দেখা যায়, অনেক জায়গায় করে যায়। আমি কোথাও আমার বাবাকে আমার বরকে স্বপ্নে দেখেছি, কিন্তু আমি বাস্তবে কখনো মনে হয়নি যে ওখানে দাঁড়িয়ে আছে বা কিছু, আমার এরকম কখনো মনে হয়নি। তো আমি অনেক পাগলামো করেছি, যেখানে আমার হাজবেন্ড মারা গেছেন আমি ওখানে গিয়ে রাত্রিবেলা ঘুমোতাম ইচ্ছা করে, যে যদি আমি ওকে, হ্যাঁ যদি আমি ওকে দেখতে পাই বা কিছু। তারপর মা খুব কান্নাকাটি করতে শুরু করলো, যে তুইও যদি এরকম করিস, তুইও তোরও যদি কিছু হয়ে যায়, তাহলে আমি কোথায় যাব, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তো তবু তুই সচল, আমি তো সচলও নই। তো আমি দেখলাম মা ভীষণ কষ্ট পাচ্ছেন, মেয়ে খুব কষ্ট পাচ্ছে, মেয়ে নিঃশব্দে কষ্ট পায়। আমি তো সেখানটা দেখলাম যে না, এইটা আমার করাটা বোধহয় ঠিক হচ্ছে না। অনেকটা বাবার মতো, মেয়ে একদম বাবার মতো, মেয়ে একদম বাবার মতো, মেয়ে ভীষণ বাবার মতো, মানে একদম কার্বন কপি অফ বাবা। ছেলে যেমন আমার কার্বন কপি, মেয়ে বাবার কার্বন কপি। ছেলের সঙ্গে এখন কথা হয় যে আসবে কলকাতা? ছেলের সাথে রোজ কথা হয় আমার। ছেলের এখন মানে ও তো এখন বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি হয়ে গেছে, সেই অর্থে বলতে গেলে যদি পুরুষ দেখো তাহলে ও ছাড়া তো আর সে কেউ নেই। তো
তো ও একদম মানে বলে না যে শক্ত হাতে সব ধরে আছে। আমি এখন ওকে বলেছি কোথায় কি হবে, কোথায় কি টাকা, কি না কি হ্যানা ত্যানা। আমার হাজবেন্ডের যে বিজনেস ছিল যেটা, সেইটা তো একজন ইঞ্জিনিয়ার দেখতে পারে, সেটা আমার পক্ষে সম্ভব না দেখা। সেটা থেকে আমি অফ হয়েছি। ওখানে মানে অন্য লোকদের হাতে দিয়ে যারা দেখছিল, চেয়েছিলাম যেটা চেয়েছি এখন যেটা আমাদের ভাগে ছিল সেটা যেন যারা যারা ওখানে কর্মী ছিল তাদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট হয়ে যায় ভাগটা, কারণ ওই ভাগটা আমি নিয়ে কোনো লাভ নেই, কারণ আমি কাজটা করতে পারবো না। তুমি এটা বললে তো একটা দিক ভেবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তোমাকে যতবার দেখেছি না, তুমি সবসময় বিলিয়ে দিতে পেরেছো। মানে তুমি বিলিয়ে দিলেই মনে হয় সুখী, এটা তোমাকে আমার না আমি না এটা ছোটবেলা থেকে আমি জানি না কেন, অনেকে বলে পুরনো মানে অপূর্ব জন্ম হ্যানা তেনা, আই ডোন্ট নো কি কি ব্যাপার, কিন্তু আমার না কখনো মনে হয় না আমি একা খাবো, একা পড়বো, একা শোবো, একা যাব। মানে আমার বাড়িতে যারা আমাকে সাহায্যকারী যারা যারাই আছে তাদের প্রত্যেককে জিজ্ঞেস করলে এটাই পাবে যে আমি কখনো একা খেতে পারি না। মানে ধরো কোনোদিন হয়তো আমার বাড়িতে রাত্রিবেলা পিৎজা এসছে, তো পিৎজা সেভাবেই আসে যেটা এভরিবডির মধ্যে ডিস্ট্রিবিউট হয়। ধরো আমার বাড়িতে যারা আছেন, আমার বাড়িতে 3 জন আছেন যারা আমাদের হেল্প করেন সব দিক দিয়ে, তারা আমরা 3 জন 6 জনের যাতে জিনিস আসে আমরা সেরকম ভাবে জিনিস আনি। এটা দাদাও দেখতো, আমি শুনেছিলাম একটা জায়গাতে যে কিছু একটা দেওয়া নেওয়া নিয়ে কথা হচ্ছিল, সবটা দিয়ে দিচ্ছি, বলছে তোমারই তো, তুমি কেন চেয়ে নিচ্ছ? হ্যাঁ, নিজের একটা পরিবারের লোককে কোথাও গিয়ে। তো উনিও তো খুব এরকমই ছিলেন। আমার বর তো অন্যরকম ছিলেন। আমার বরকে ধরো ঘড়ি পরে আছে, তুই বলে কি সুন্দর ঘড়ি, এত দামি ঘড়ি কি কেনার ক্ষমতা আমার আছে? ও সংসার ঘড়িটা খুলে হাত থেকে খুলে তোমার পরিয়ে দেবে, যত দামি হোক না কেন। দামটা ওর কাছে ইম্পর্টেন্ট নয়, ওর কাছে মানুষটা ইম্পর্টেন্ট ছিল। তোমার তো ব্যাক সাপোর্ট ছিল, ব্যাক বোন ছিল, পিলার ছিল একদম। ওই যে হয় না, যদি ব্যাকবোনটা হয় না, ব্যাকবোন ভেঙে গেলে তো উঠে বসতে হাঁটতে চলতে কষ্ট হয়, সেটা তোমার সারা জীবন হবে। ওই ব্যাকবোনটা আর তৈরি হবে না, কিন্তু হ্যাঁ আমাকে লড়তে হবে। আমি অনেক বেশি সময় এখন আমি দিতে চাই আমার পার্টিকে, আমি অনেক বেশি সময় দিতে চাই মানুষের কাজে, আমি অনেক বেশি সময় দিতে চাই ফ্যামিলিকে, যারা আমার উপর নির্ভরশীল, যারা আমার মুখের দিকে ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকে, আমি কাঁদলে যারা কষ্ট পায় তাদের। এবং অনেক দর্শক আপনাদের বলি, আমি যে কোনো হয়তো কোনো মলে গেছি, কোনো বাজারে গেছি, কোথাও কিছু কিনতে দাঁড়িয়েছি, কোথাও কিছু নিতে দাঁড়িয়েছি, বা কোথাও কিছু কারণে রাস্তায় বেরিয়েছি, পাড়া বলুন, কোনো জায়গা বলুন, কোনো মল বলুন, যেখানে যেখানে মানুষ দেখেছেন সবাই দুটো হাত ধরে বলেছেন কাজ ছেড়ে দেবেন না দিদি, আপনাকে দেখতে বড় ভালো লাগে, আপনাকে আমরা খুব ভালোবাসি, আপনি প্লিজ আমাদেরকে এইভাবে বঞ্চিত করবেন না, আমরা অভিনয় দেখতে চাই, আপনাকে আমরা কাছে পেতে চাই। তো আমি তাদেরকেও সম্মান জানিয়ে আবার আমি ফিরে এসেছি কাজে, এবং আপনাদের জন্য আমি আরো বেশি কাজ করব। কিন্তু একটা রিকোয়েস্ট, আস্তে আস্তে করব, হয়তো যেভাবে জোরে আগে দৌড়াতে পারতাম সেই জোরটা চলে গেছে, তাই জন্য একটু সময় লাগবে আমার, হয়তো করব, আমি আপনাদের জন্যও কাজ করব। মানে আবার শুভদিকে আমরা দেখতে পাবো, এবং এইবারের যে দৌড়টা হবে এটা খুব শক্তিশালী একটা দৌড়, এখানে মনটা এতটাই শক্ত থাকবে এবং গোলটা মনে হয় এতটাই সেট থাকবে যে আর কেউ নড়াতে পারবে না। বললাম তো এখন আমার এই কটাই গোল, আমার গোল হচ্ছে আমি একটা বৃদ্ধাশ্রম বানাবো, একটা অনাথ আশ্রম বানাবো, এবং আমার খুব ইচ্ছা আছে যদি আমি সেরকম জায়গা পাই, একদিকে অনাথ আশ্রম, একদিকে বৃদ্ধাশ্রম, মাঝখানে কোনো মানে সব ধর্মের একটা মন্দির, সর্বধর্ম সমন্বয়ের একটা মন্দির, সর্বধর্ম সমন্বয়ের মন্দির। এই ধর্ম 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 অনেক হয়েছে, মিডিয়ার তরফ থেকে বলো বা দর্শক, তুমি নিজেই বলছো যে তোমাকে সবসময় এই ক্যারেক্টারে দেখতে চায়। আমরা যখন আলোচনা করি আমরা তখন বলি যে তুমি যে আবার ফিরে এসছো এবং 21-এর মঞ্চে তুমি থাকবে, তুমি সব কিছু করবে, আমরা জীবনেও ভাবতে পারিনি। আমি আজকে অন ইন্টারভিউ বলছি না, 21-এর মঞ্চ তো ওটা আমার তো কাজের জায়গা। মানে দেখো আমি তোমরা কি দেখে থাকবে হয়তো, কার্নিভালেও আমি স্টেজে ছিলাম একদম, বিকজ আমার যিনি নেত্রী তিনি আমাকে অর্ডার দিয়েছেন তুমি থাকবে, তিনি আমাকে অর্ডার দিয়েছিলেন তুমি থাকবে, আমি যেন তোমায় দেখতে পাই কার্নিভালের স্টেজে।
আই হ্যাভ নো সেকেন্ড মানে কোনো ওয়ার্ড, বিকজ আমার নেত্রী বলেছেন, তার ওপর কোনো কথা হতে পারে না। শুভদিদি, তোমার এই যে এতগুলো কাজ এবং এত এত তোমার সাকসেস জীবনে, সেটা দাদা কিভাবে দেখতো? মানে উনিও তো খুবই এটাতে, আমি তোমাকে একটা ছোট্ট ঘটনা বলছি। আমি একটা র্যালি করছি, র্যালিতে গেছি, ও র্যালিতে আমি আছি, ও জনগণের সাথে মিশে গেছে আমার ভিডিও তোলার জন্য, এবং সেই র্যালিটা নন্দীগ্রামের র্যালি, আগের ভোটের কথা বলছি আমি। ও মানে কোনো বাইকের পেছনে বসে ও আমাকে ছবি তুলছে, কখনো দৌড়াচ্ছে আমাকে। ভারতদা ছিল আমার সাথে, ভারতদা বলছে, দোলাদি ছিলেন, দোলা সেন, বলছো তো পড়ে যাবে, তো ওটা তো কে, তোর বর তো? হ্যাঁ। ও তো পড়ে যাবে, পড়ে যাবে দিদি, কিন্তু বউয়ের ছবি তুলছে। প্রচন্ড উত্তেজিত আজকেও। তোমরা প্রেমও করতে অল্প, এবং শুধু তাই না, মানে দর্শক বলবো না, জনগণ আমি যখন বক্তৃতা দিচ্ছি, জনগণ আমার কথায় যে রেসিপ্রোকেট করছে, তারা যে আমার কথায় সম্মতি প্রদান করছে, এতেও লাফাচ্ছে। এবং তুমি জানো, আমার যে কটা ভিডিও আছে আমি তোমাকে পাঠিয়ে দেবো, যেগুলো আমার পলিটিক্যাল ভিডিও, সেই ভিডিওগুলোর ক্যামেরাম্যানও থাকতো, সব কটা ভিডিওর ক্যামেরাম্যানও থাকতো। এবং সারাদিন কাজের পর হয়তো ধরো 14 ঘন্টা ফ্লাইট বুক মানে ইয়ে করে লন্ডন থেকে হয়তো ফিরে করলাম, জানো এটা কালকে আমাকে দিতেই হবে, কিছু করার নেই, চলো। আমরা রাত 3টে অবধি রেকর্ড করলাম। আমি যা হারিয়েছি, মানে এটার কোনো ইয়ে নেই, মানে কি বলতো, কোনো জায়গা নেই, মানে কিছু বলার নেই। বাবাকে আমি তাও বলতে পারি, শ্বশুরকে তাও বলতে পারি যে ওনাদের বয়স হয়েছিল, কষ্ট পাচ্ছিলেন, ঠিক আছে মানিয়ে নেওয়া, তাও মনকে একটু মানে ভালোবাসার লোক, তবুও একটা মানিয়ে নেওয়া, যেটা বয়স হয়েছিল। কিন্তু আমার বরের মোটে 57 ইয়ার্স, 57 বছর বয়স আমার বোনের। মানে 57 বছরের লোকের নেক্সট মানে কি বলবো, আর একটা বিয়ে করে, সংসার বসায়। এখন তো সব মানে সেটেল হয়ে লোকে বিয়ে করে, কিন্তু আমার পোড়া কপাল, এছাড়া কিছু না। আমার খুব পোড়া কপাল। এবং আমার মনে হয় আমি ভাবি, জানো তো, একা একা বসে বসে খুব আগে পিছনে সামনে ভাবতে আমার মনে হয় ভগবান বোধহয় এই করে করে আমাকে একদম একা করে দিচ্ছে। তার কারণ দেখো, মেয়ে এবার বড় হবে, এবার বিয়ে হয়ে যাবে, ছেলে সেটেল, ছেলের ব্রাঞ্চ হয়ে গেছে, মেয়ের ব্রাঞ্চ হয়ে যাবে, মার ক বছর, শাশুড়ি ক বছর, তাদেরও তো বয়স হয়েছে। এবার যে আমি একা হয়ে যাবো, আমার মনে হয় শুধু বোধহয় মানুষের কাজ করতে করতে, তুমি দেখবে আমার মৃত্যু কিন্তু মানুষের কাজ করতে করতে হবে। তুমি দেখে নিও, আমার আজকাল ইনার সেন্স বলে, যে আমার কোনো আর পিছু টান নেই। মানে কাল যদি আমাকে মানুষের জন্য মরে যেতেও হয়, আমার কোনো ইয়ে নেই, আমি মরতে রাজি আছি। দিদি, সবকিছু ভালোর জন্য হয়, যখন কিছু হয় আমরা এটা বলে হ্যাঁ, মানে আমি জানি না, মানে এই ভালোগুলো কিসের জন্য হলো আমি জানি না, কিন্তু যে ভালোর জন্য হলো, সে ভালোর জন্য না হলেই পারতো আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আমাকে ঈশ্বর স্বাস্থ্য দিন, যাতে আমি সুস্থ থাকি, আমাকে ঈশ্বর কাজের জোর দিন, আর আমাকে ঈশ্বর সেই সুযোগ দিন যাতে আমি মানুষের কাজ করতে চাই। আমার কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। আমার মেয়েকে বড় করার জন্য আমার স্বামী যা করে গেছেন, যথেষ্ট রেখে গেছেন। আমার ছেলে এত সাপোর্টিভ, আমার বৌমা এত সাপোর্টিভ, যেটা হয় না, পাওয়া যায় না। তারা প্রত্যেক দিন সকাল বিকেল তারা ফোন করা, খবর নেওয়া, কথা বলা। আমার ছেলে জানে আমি চাইতে পারি না কারোর কাছে। আমি ছোটবেলা থেকেই তো নিজে সেলফ সাফিসিয়েন্ট। আমি কখনো বাবার কাছেও কোনোদিন চাইনি, আমার বরের কাছেও কোনোদিন চাইনি, চাইতে হয়নি কোনোদিন। আমার ছেলের কাছেও আমাকে চাইতে হয় না। আমার ছেলেকে আমি উল্টে মানা করি, তুই কেন এইসব করিস, কি দরকার তোর আমাকে পাঠানো? বাজে বকো না, এটা আমার ইচ্ছে। ও তা তুমি আমার ইচ্ছা কিছু করবে না তো, ঠিক আছে।
তাহলে ঠিক আছে, তাহলে কোনো ব্যাপার নেই, তোমার কোনো ইচ্ছের কোনো, আমার ইচ্ছের কোনো দাম নেই তো। এইটাতে আমার খুব মানে আমার খুব কি বলবো। দিদি তোমার মেয়ে খুব স্ট্রং যখনই বললে, তো ছেলেও ঠিক সেরকমই স্ট্রং কি না? ছেলে স্ট্রং, ছেলে লুকিয়ে লুকিয়ে কাঁদে। ছেলে যখন কাঁদে ও লুকিয়ে, আমি ওকে অনেকবার লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখেছি, তো আমি আর সেখানে গিয়ে ওকে ডিস্টার্ব করিনি, কাঁদে একটু হালকা হোক। মেয়ে কোথাওই কাঁদে না। মেয়ে আমাকে যেমন আগের দিন বলছে যে মা, যে চলে যাবার সে চলে গেছে, আমি তোমাকে তিলে তিলে মরতে দেখতে পারবো না, তুমি এভরিডে মরছো, ওটা আমার কাছে বেশি পেনফুল। কজন বলে এই বয়সে দাঁড়িয়ে, এবং 14 বছর বয়স, 14 বছর বয়স, মেয়েটা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল, এটা আমার খুব কষ্টের। যে যৌবন মানে ইয়েটা মানে যে একটা কিশোরী জীবন, সেটা ওর আর থাকলো না, ও বড্ড বড় হয়ে গেল, ভীষণ বড় হয়ে গেল। তোমার কি ইচ্ছে এই সবকিছু থেকে এখন আবার অভিনয় ফিরবে আস্তে আস্তে? হ্যাঁ, আমার মেয়ের খুব ইচ্ছে যে আমি অভিনয় করি, আমার মেয়ের, এবং আমার মেয়ে আর একটা কথা আমাকে বলেছে যে তুমি তো বলো যে বাবার টাকা শেষ করতে করতে একদিন শেষ হয়ে যাবে ওটা, তো আমাদের সামলে চলা উচিত। আমি এখন ওকে এটা বারবার বলি, আমাদের একটু সামলে চলা উচিত, কারণ ঘটির জল গড়াতে গড়াতে শেষ হয়ে যায়, সে যত বড়ই ঘটি হোক না কেন। তো বলেছি, তখন আমাকে আমার মেয়ে বললো, দেখো তুমি নিজে ভালো থাকতে গেলে, আমাকে ভালো রাখতে গেলে, ইউ হ্যাভ টু আর্ন মানি অ্যান্ড ওয়াইজ ওয়েতে মানি। তো ও বাচ্চা, আমি জানি না কোথা থেকে এত বড় হয়ে গেল, তো ওকে। কিভাবে ঘটলো দিদি এত কিছু? মানে এটা তুমি আন্দাজও তো মনে হয় কোনো কিছু করতে পারিনি। আমরা আগের দিন রাত্রে, আমার হাজবেন্ড মারা গেছেন 30 তারিখে, 30শে সেপ্টেম্বর, 28 তো পুজো কাটাতে এসেছিল কলকাতা। আমার ছেলে এসেছিল 26 তারিখে বিদেশ থেকে, জার্মানি থেকে। ওরা গেছিল ও কালীঘাটে পুজো দিতে 30 তারিখ সকালবেলা। আর আমার হাজবেন্ড 29 তারিখ রাত্রিবেলা আমরা একসাথে খেলাম, গল্প করলাম, হাসি ঠাট্টা হলো, ইয়ার্কি হলো। কিন্তু ও বাইরে কিছু একটা দেখছিল, দরজার বাইরে ননস্টপ, ও দরজার বাইরে কিছু একটা দেখছিল। আমি ওকে বারবার জিজ্ঞেস, তুমি কি দেখছো? আর ও খুব জোরে জোরে দরজা বন্ধ করছিল। আমার বর কিন্তু খুব একটা ভীতু নয়, ভয় টয় পাওয়ার লোক নয়, কিন্তু সেদিন একটা কিছু ভয় পাচ্ছিল, সেটাও আমাকে বলেনি ও কি ভয় পাচ্ছিল। হয়তো ভেবেছে আমি খুব ভূতের ভয় পাই, আমি ভীষণ ভীতু, তো হয়তো ও ভেবেছে বোধহয় আমি কোনো ভয় পাবো বলে সেই জন্য বলেনি, আমি জানি না কেন বলে। আমি ওকে অনেকবার জিজ্ঞেস, সবাই বাড়িতে, তখন বললাম তো এভরিবডি বাড়িতে। আমাদের বাড়িতে যে কটা ঘটনা ঘটলো, সবসময় আমার ছেলে হাজির, সবাই হাজির, যে কারণে ছেলে বলেছে আমি আর এখন কলকাতা আসবো না, আমি এলেই যখন কেউ না কেউ মারা যাচ্ছে, আমি আর আসবো না, এইটা কাটুক, এই অভিশাপটা কাটুক, তারপর আমি আসবো। তুমি ভালো থেকো, তুমি ভালো রেখো সবাইকে। আর আমার আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করলো এখান থেকে, তুমি বলছিলে যে আমরা ভিডিও কলে সবসময় কথা বলতাম, তোমরা তো প্রেম করতে রীতিমতো, মানে যেটা প্রেম, আমাদের প্রেমটা না পাস্ট হয়নি, আমাদের প্রেমটা অলওয়েজ প্রেজেন্টে থেকেছে। যেহেতু আমরা সবসময় কাছাকাছি থাকতাম না, মানে ধরো কলকাতাতেও থাকতো 15-20 দিন, 10 দিন বিদেশ থাকতো, ওই 10 দিনে না আমরা আবার রিফিল হয়ে যেত আমাদের প্রেমটা, একসঙ্গে ঘুরতে যেতে কলকাতা প্রচুর। এবং অদ্ভুত জানো, 2024-এ আমরা মানে বলতে পারো সেকেন্ড হানিমুন করে এসছি আমরা, আগ্রা, তাজমহল, সবকিছু। আর ওখানে গেলেও ঘোরা হতো, এবং এখানে থাকলেও ঘোরা একটা সামনে কেটে যাবে, এটা একটা ফেজ যাচ্ছে, তুমিও যুদ্ধে নেমেছো, সবকিছু সামলে উঠে যাবে একটা সময়। হ্যাঁ, মানে আমি দর্শকদের বলবো যে আমার জন্য একটু প্রে করুন, যেন আমি সব সামলে উঠতে পারি, আবার যেন আমি স্বাভাবিক হতে পারি, সকলের জন্য, মেয়ের জন্য, আপনাদের জন্য, আমার মায়ের জন্য, শাশুড়ির জন্য, আমার ছেলের জন্য, আমার বৌমার জন্য, যারা আমাকে ভালোবাসে, আমার দিদি, আমার মাসি, এদের জন্য, এদের ফ্যামিলির জন্য, আমার ভাই, সকলের জন্য। আর আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি, আপনারা একটু ঈশ্বরকে বলবেন আমি যেন সেই শক্তি আবার অর্জন করতে পারি, যেন লাস্ট মৃত্যুর আগের মুহূর্ত অবধি যেন আমি মানুষের কাজ করে মরি, বাস এইটুকু চাই, আর কিছু। এটা দাদাও তো চাইতো একটা সময় যে তুমি সবার মাঝখানে ছড়িয়ে যাও। আমি সবার মাঝখানে।
এবং ও সবসময় ছবি তুলতো, আমি মাঝখানে, চারপাশে আমার লোক। সেই ছবি আমার কাছে তোলা আছে যে আমি মাঝখানে, চারপাশে আমার লোক। দিদি একটা সময় আমরা দেখছিলাম যে বলা হতো তুমি নাকি দাদাকে এত কথা বলো যে কথা বলতেই দাও না, তো এখন কথাগুলো কার সাথে, এখন কি মেয়ের সঙ্গে শেয়ার করা হয় নাকি নিজের মনের সাথে শেয়ার? ওই জন্যই তো এখন আর কথা বলতে ইচ্ছে করে না। বাড়িতে আমার বর যেহেতু একা থাকতে পছন্দ করতো না বলে আমার আর আমার বরের একসাথে একটা বাড়িতে ছবি আছে, আমি ওই ছবিটার দিকে তাকিয়ে থাকি আর বলি কি আশ্চর্য না, কি অদ্ভুত, কদিন আগে অব্দি ছিল, এখন তুমি নেই। না থেকেও তোমার সঙ্গেই আছে, তাই তুমি এতটা স্ট্রং আছো। হতে পারে, হতে পারে। আজকের আমরা কথা আড্ডা যাই বলুন, শেষে সবার জন্য প্রে করুন, সবাই ভালো থাকুক, কারণ দুঃখে বা এই কষ্ট নিয়ে জীবনে বেশি দিন সারভাইভ করা যায় না। ভালো থাকুন, সুস্থ রাখুন এবং সবাইকে ভালো রাখুন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।